উপস্থিত প্রেসিডিয়ামের অন্যতম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, উপস্থিত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তৃতা দিয়ে চলে গেলে আর খুব একটা আকর্ষণ থাকে না, তারপরেও দু একটি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আপনাদের কাছ থেকে বিভিন্ন নেতৃবৃন্দ অনেক দুঃখ, ক্ষোভ, হতাশার কথা বলেছেন। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটই একটি হতাশায় নিমজ্জিত প্রেক্ষাপট। আমরা কম বেশি সবাই এটা স্বীকার করব। 17 বছরের আওয়ামী শাসন আমলের সেই সময়কাল যখন শেষ হয়ে গিয়েছিল, তখন মানুষ নতুন আশায় আশা বেঁধেছিল যে আমরা হয়তো ফেসিবাদ মুক্ত হয়েছি, দুঃশাসনের মুক্ত হয়েছি, আমরা আবার মুক্ত বিহঙ্গের মতো চলাফেরা করব, নিঃসংকোচে কথা বলবো, রাজনৈতিক অধিকার ফিরে পাব, কথা বলার অধিকার ফিরে পাব। কিন্তু সেখানে এসেও আমরা আবার হতাশ হয়েছি। চিত্র প্রায় একই রকমের, শুধু চেহারার পরিবর্তন। আপনারা জাতীয় শ্রমিক পার্টিকে নিয়ে নানান ষড়যন্ত্রের কথা বলেছেন, যেখানে জাতীয় পার্টি মূল দল গত 34 বছর ধরে নানান ষড়যন্ত্রের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত আসছে। সেখানে অঙ্গ সংগঠনগুলোতে কিছুটা ষড়যন্ত্র তো সরাই ছিটিয়ে থাকবে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, শেষ পর্যন্ত ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা কখনো জয়ী হতে পারে না। আজকে তার ষড়যন্ত্র প্রমাণ জাতীয় পার্টি। 8 বার এই দলকে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা ভাঙার চেষ্টা করেছে তারাই আজকে বিলীন হয়ে গেছে। সুতরাং আগামী দিনেও কোন ষড়যন্ত্রকারীরা কামিয়াব হবে বলে আমি বিশ্বাস করি না। এই হালে যারা আবার ষড়যন্ত্র করছে, আপনারা ইতিমধ্যেই দেখে গেছেন যে তাদের সেই বাতির তেল ফুরিয়ে গেছে, এখন মিটি করে চলে, আর কয়েকদিন পর নেমে যাবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি কি, সবার আগে পরিচয় হলো আমি কি। আমি যদি সঠিক থাকি, আমি যদি শক্তিশালী থাকি, আমি যদি জ্ঞানী হই, আমার যদি নেতৃত্ব জ্ঞান থাকে, কোন ষড়যন্ত্র আমাকে প্রতিহত করতে পারবেন না। যারা অনেক সময় বলতে চায় আমি এই কারণে ওইটা পারি নাই, সেই কারণে এইটা পারি নাই, এগুলো একটা অজুহাত। তাই আমি বড় কথা বলবো না, আমি বক্তৃতার মঞ্চ কাঁপিয়ে কথা বলতে জানি না, কথা বলিও না, জানলেও বলি না।
আমি যেটা সত্যি সেটা চেষ্টা করি বলার। আজকে মত বিনিময় সভা আমাদের নিজেদের, এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হইল যে যারা বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় শ্রমিক পার্টির যেসব নেতৃবৃন্দ আছে তাদের সুবিধা অসুবিধাগুলো শোনা এবং তাদের সাথে মত বিনিময় করে কিভাবে দলটাকে সংগঠিত করা যায় সেই দিকে আমাদের ধ্যান এবং জ্ঞান দেওয়া। আমি মনে করি না জাতীয় পার্টি সারা বাংলাদেশে একটি শক্তিশালী দল, আমি মনে করি না। শক্তিশালী দলের যদি সিরিয়াল হয় আমরা নিচের দিকেই আছি, 3-4 নাম্বার, এটা আমাদের স্বীকার করতে হবে। আমি এখানে বসে বলে গেলাম জাতীয় পার্টি সরকার গঠন করে ফেলেছে, জাতীয় পার্টি এইটা, জাতীয় পার্টি সেইটা, সেটা মিথ্যাচার হবে। সুতরাং সেইটার সাথে সাথে অঙ্গ সংগঠনগুলোরও অবস্থা কাছাকাছি। সেটা অঙ্গ সংগঠনকে আমি দোষ দিচ্ছি না, সেটা ঘরের যিনি মুরব্বী মেইন তার সেখানেই যদি ঘরের মধ্যে বাবা মায়ের মধ্যে যদি ঝগড়াঝাটি থাকে তাহলে ছেলে সন্তানরা হতাশায় ডুবে যাবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের কি করতে হবে? আমরা ক্ষমতার বাহিরে আজকে 34 বছর। যে ছেলেটার 34 বছর আগে জন্ম হয়েছে সে তো জাতীয় পার্টি সম্বন্ধে কিছু জানে না। শুধু 34 বছর না, 40 বছর আগে যার জন্ম হয়েছে সে জাতীয় পার্টি সম্বন্ধে, জাতীয় পার্টির শাসন আমল দেখে নাই। কিন্তু একটি কথা আমি সজ্ঞানে এবং আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি গ্রামে গঞ্জে দেখেছি, মুরব্বী মানুষদেরকে দেখেছি, তারা বাংলাদেশের এই রাজনৈতিক নৈরাজ্যতার মধ্যে একটি বিকল্প শক্তি খুঁজতেছে এবং সেই বিকল্প শক্তি হিসাবে তারা জাতীয় পার্টিকে দেখতেছে। আমরা যে কোনো সময় একটি বিকল্প শক্তি হিসাবে আমরা আবির্ভূত হতে পারি। আমাদের পক্ষে এখনো সরকার গঠন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। সেজন্য যেটা আমাদের করণীয় সেটা হলো আমাদের প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা জেলা উপজেলা পৌরসভা ওয়ার্ড সব জায়গায় আমাদের দলের কমিটি থাকা দরকার। আমি হাজার হাজার সমর্থকের দরকার নাই, প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা 5টা লোক লইয়াও কমিটি থাকে। আমার বরিশালের কথা বলি, আমার বরিশালে 30টা ওয়ার্ড আছে। 30টা ওয়ার্ডে যদি এক ওয়ার্ডে 5 জন করেও যদি শ্রমিক পার্টির মানুষ থাকে কত হয়? 150 লোক। 5 জনের কথা বলছি আমি। তো শ্রমিক পার্টির 150 লোক, আপনার মূল সংগঠন আছে, যুব সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, লোকের অভাবটা কোথায়? তাহলে তো যে কোনো সময় 500-700-1000 লোকের মিটিং তো করাই যায়। সেই জায়গাটায় আমাদেরকে ধ্যান দিতে হবে। আমরা কিন্তু ধরেন মঞ্চে অনেক কথা বলি, আমরা পার্টির অফিসে আসি, আইসে ছবি তুলি, বলে দিই আমি রেজাউল ভুঁইয়ার সাথে আছি, আমি অমুক মহাসচিবের সাথে আছি, আমি চেয়ারম্যানের সাথে আছি। এটা কিন্তু শেষ না, এটা দরকার আছে, কিন্তু যেটা মেইন দরকার সেটা হলো আমার সংগঠনকে সংগঠিত করা। আমি তাই বলবো যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন শ্রমিক সংগঠনের, তারা আজ থেকে যার যার এলাকায় গিয়ে যার যার সামর্থ্য মতো কমিটিকে সংগঠিত করার চেষ্টা করেন। একটা ভালো দিক আছে কি জানেন, জাতীয় পার্টির এই সময় আমরা অনেকে বলি যে জাতীয় পার্টির ক্রান্তিকাল। জাতীয় পার্টির ক্রান্তিকাল না, জাতীয় পার্টির সবচেয়ে ভালো সময় এখন। এমন একজন মহাসচিব আমরা পেয়েছি, উনি তো নাই এখানে, উনি চলে গেছেন। এমন একজন মহাসচিব আমরা পেয়েছি, তার কোনো পরিচয়ের দরকার হয় না। সুতরাং তার এই ইমেজ, তার এই সাংগঠনিক দক্ষতা এবং আমাদের জিএম কাদের সাহেবের সাংগঠনিক দক্ষতা, এগুলোকে যদি আমরা ক্যাশ করতে পারি, জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবেই ইনশাআল্লাহ। শ্রমিকরা তো সবসময় অবহেলিত,
সবসময় কথা হয় শ্রমিক ছাত্র জনতা, শ্রমিক ছাত্র জনতা, শ্রমিকের নাম আগে বলে, কিন্তু যখন সবাই ক্ষমতা যায় শ্রমিকরা সবাই পিছনে পড়ে যায়। শ্রমিকদের সেই অধিকার যুগে যুগে আজ পর্যন্ত অবহেলিত রয়ে গেছে। এখন তাহলে আপনাদেরকে উদ্ধার কে করবে? আর এক সংগঠন এসে উদ্ধার করবে না। আপনাদের নিজেদের রেস্কিউ নিজেদের কি করতে হবে? আপনাদেরকে শক্তিশালী হতে হবে, যে আপনারা শক্তিশালী, আপনাদের দাবি আদায় আপনারা নিজে করে নেবেন। সুতরাং শ্রমিক সংগঠনেরও যারা নেতৃবৃন্দ আছে তাদেরও তাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে জাতীয় পার্টির যে সময়, এই সময়টায় আপনার মহাসচিব সাহেব একের পর এক কর্মসূচির মাধ্যমে আমাদেরকে রাখছে, সামনে আরো বড় বড় কর্মসূচি আসছে। একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে, কালকে আমি একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি আমাকে প্রশ্নটা করছেন যে এই মুহূর্তে মাঠে ময়দানে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ভূমিকা আছে, আপনার মন্তব্য? এটা কিন্তু মূল্যায়ন আছে, কথাটার কিন্তু মূল্য আছে। একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করে যে আপনারা এখন মূল ভূমিকা আছেন, বিরোধী দলের ভূমিকা আছেন, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত। কারণ কথায় এই দেশে আমাদেরকে একেবারে বাদ দিয়ে দিবে, নির্বাচনে নিবে না, এইটা হবে না। আমরা একটা কথা শুনেছি না, 24-এর যে আন্দোলনটা হলো, দেশটা কারোর বাবার নয়, শুনেছি তো। আজকে যারা সেই স্লোগান দিয়েছেন, দেশটা এখন তাদের বাবার করে নিয়েছে। দেশটা তাদেরও বাবার না, দেশটা আমাদের সকলের। এইটা ভুলে গেলে চলবে না। সুতরাং আমরা এটা ভুলতে চাই না। এই দেশ আমাদের, এই দেশ শ্রমিক ছাত্র জনতার। সুতরাং এখানে আমাদেরকে ঠেলে দিবে, ক্যান্টনমেন্ট উড়েই দিবে, ডিজিবাই ঘুরেই দিবে, এইটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কোনোদিনও মেনে নেবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের প্রতি। আমি দেখেছি এই দেশের মানুষ যখন ভোট দিতে পেরেছে তারা কোনোদিন ভুল করে নাই। জনগণ ঠিকই জ্ঞান এবং বুদ্ধি রাখে। জনগণ আপনারা চিন্তা করে দেখবেন, যত কয়টা নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছে, নিউট্রাল নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণের রায় একদম সঠিক ছিল। এই জনগণকে ভয় করে বিদায় কিছু রাজনীতিবিদ, যাদের জমা চালান কিছু নাই। রাজনীতিবিদদের জমা চালান কি বলেন? রাজনীতিবিদের জমা চালান হইল জনগণ। এই যাদের জমা চালান নাই তারাই সবসময় অটোপাস চাইতেছে। কেমনে? নির্বাচন ছাড়া তারা এমপি নির্বাচিত হবে। এইবারও এই আমাদের দলের ভিতরে সেই একই ঘটনা ঘটেছে। এই দালালেরা আবার চিন্তা করেছে যে তারা একটা অটোপাসের সিস্টেম খুঁজে পায় কিনা, তাই তারা সেই প্রচেষ্টায় তারা মানে ব্যস্ত এবং তারা ষড়যন্ত্র শুরু করে। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সেই ষড়যন্ত্র বুঝতে পেরে, উপলব্ধি করতে পেরে এই ডাস্টবিন গুলোকে এই দল থেকে বের করে দিয়েছে। আমি মাননীয় চেয়ারম্যানকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই তার এই সঠিক সিদ্ধান্তের জন্য। এবং উনি একজন সঠিক মহাসচিব উনি আপনার নিয়োগ দিয়েছেন। আশা করি জেএম কাদেরের নেতৃত্বে, নতুন মহাসচিবের নেতৃত্বে আমাদের যে বর্তমান প্রেসিডিয়াম আছে এবং আপনারা যারা আছেন সকলে সম্মিলিতভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আজকে বিশেষ অতিথি হিসেবে রাখার জন্য। আমার